সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আজকে গ্রুপটিতে লাইভে আসলাম। সো তোমাদের পরীক্ষা আসলে কবে হবে সেটা আমরা এখনও নিশ্চিত না, তবে ইনশাল্লাহ এই বছরই পরীক্ষা হবে। তোমরা অলরেডি তোমাদের হাতে সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গিয়েছো। এখন সেই সংক্ষিপ্ত সিলেবাসের সাপেক্ষেই আমরা রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, গুণগত রসায়ন প্রথম পত্রের, সেখানে বিগত বছর এসেছে এরকম একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। তোমাদেরকে এক্ষেত্রে বলে রাখি, বিগত 5 বছরে প্রায় 34টা বোর্ডে যে ধরনের প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলো যদি তোমরা ইন ডিটেলে সমাধান করো পরিবর্তিত সিলেবাসের আলোকে, তাহলে তোমরা ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট পরীক্ষায় খুবই সংক্ষিপ্ত প্রিপারেশনের মাধ্যমেও ভালো করতে পারবে। যারা এই করোনার মধ্যে অনেক দিন ধরে পড়াশোনা করছো না, তারা চাইলেও এখন যদি একটু ঠিকমতো পড়াশোনাটা স্টার্ট করে দাও, কেমিস্ট্রিতে অন্তত A+ পাওয়াটা খুব একটা কঠিন হবে বলে আমি মনে করছি না। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। দেখো, আমি বোর্ডে একটি উদ্দীপক এঁকে রেখেছি। এই ধরনের উদ্দীপক এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ টাইপের উদ্দীপক। আমি চেষ্টা করব টোটাল উদ্দীপকটি ইন ডিটেলে বোঝানোর জন্য। এখানে দুটি পাত্র দেওয়া আছে। দেখো, একটি পাত্রের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে এবং সেটি হচ্ছে 40 মিলিলিটার এর দ্রবণ। আরেকটি পাত্রে সোডিয়াম ফ্লোরাইডের 20 মিলিলিটার দ্রবণ আছে। দুই পাত্রে একটি ঘনমাত্রা দেওয়া আছে এবং এটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। আর কে অফ এসপি অফ ক্যালসিয়াম ফ্লোরাইড দেওয়া আছে। কে অফ এসপি মানে কি? দ্রাব্যতা গুণফল। ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মানটি দেওয়া আছে। যেহেতু প্রশ্নে অন্য কোনো কথা বলা নেই, তাহলে বুঝে নিতে হবে যে এটি অ্যাকচুয়ালি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই ক্যালসিয়াম ফ্লোরাইডের যে দ্রাব্যতা গুণফল সেই মানটি দেওয়া আছে। গয়ের মধ্যে কি চেয়েছে দেখো, এ পাত্রের ক্যাটায়ন এবং অ্যানায়নের শনাক্তকারী পরীক্ষা সমীকরণ সহ বর্ণনা করো। শিক্ষার্থীরা, এই প্রশ্নটিতে দুটি অংশ আছে, ক্যাটায়ন শনাক্তকরণ এবং অ্যানায়ন শনাক্তকরণ। মনে রাখতে হবে, যখন গয়ের প্রশ্নে দুইটি অংশ থাকে তখন সেই দুইটি অংশ অবশ্যই ঠিকমতো লিখতে হবে। এই ক্ষেত্রে আলাদাভাবে খুব একটা জ্ঞানমূলকের কথা লিখতে হয় না, লিখলে ভালো, কিন্তু ওই দুটি অংশ যখন তুমি ইন ডিটেলে লিখবে তখন তুমি 3-এ 3 পেতে পারবে। আর গয়ে যদি একটি অংশ থাকে, অর্থাৎ একটি জিনিস নিয়ে জানতে চায়, তখন অবশ্যই জ্ঞানমূলকের জন্য যে 1 মার্কস আছে সেটি আলাদাভাবে লিখতেই হবে। তাহলে এ পাত্রের ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাহলে এই পাত্রের মধ্যে কি আছে? ক্যালসিয়াম ক্লোরাইড। আমরা তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডটাকে লিখি দ্রবণ আকারে, যেহেতু আছে তাই আমি এখানে ব্রেকেটে অ্যাকোয়াস লিখলাম। ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ, AQ মানে অ্যাকোয়াস সলিউশন, অর্থাৎ সাধারণত আমরা দ্রবণ বললে অজৈব যৌগের ক্ষেত্রে জলীয় দ্রবণ হিসাবেই ধরে নিই। এখন এটি ভাঙলে আমরা দেখতে পাই এখানে ক্যালসিয়াম আয়ন হয়, যেটাও আমরা অ্যাকোয়াস সলিউশন হিসাবে লিখব, আর হয় ক্লোরাইড আয়ন, সেটিকেও আমরা অ্যাকোয়াস সলিউশন হিসাবে লিখব। তাহলে তুমি প্রথমে এই লাইনটি লিখবে জ্ঞানের জন্য এবং লিখবে যে এখানে ক্যাটায়ন হচ্ছে ক্যালসিয়াম আয়ন এবং অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড আয়ন, অথবা ক্ষারকীয় মূলক হচ্ছে ক্যালসিয়াম +2 আয়ন এবং অম্লীয় মূলক হচ্ছে ক্লোরাইড -1 আয়ন। এবার ক্যাটায়নের শনাক্তকারী পরীক্ষাটি বিস্তারিতভাবে আলোচনা। খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা প্রথমে লিখব অক্সালিক অ্যাসিড। আমি একটু ডিটেলে লিখে দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অক্সালিক অ্যাসিডকে আমরা এইভাবে লিখতে পারি, COOH। এটি হচ্ছে অক্সালিক অ্যাসিড। এখন এই অক্সালিক অ্যাসিডের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের হচ্ছে 2.1, যে কারণে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে এই বন্ধনের দুইটা ইলেকট্রনই সে তার নিজের দিকে টেনে নিয়ে আসে। ফলে যে ঘটনাটা ঘটে আমি একবারে দেখাই, বন্ধনের দুইটা ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসার কারণে এই জায়গাতে একটা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় এবং এই জায়গাতে একটা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এটাকে বলা হয় অক্সালেট আয়ন। এটি একটি অ্যানায়নের ন্যায় কাজ করে, যৌগমূলকী অ্যানায়ন। এবার এইটার মধ্যে দেখো, এখানে অ্যামোনিয়াম, যেটা তোমরা নিশ্চয়ই জানো, অ্যামোনিয়ামের মধ্যে একটি ধনাত্মক চার্জ থাকে। তাহলে এই অ্যামোনিয়াম আয়নটা যদি এখানে সংযুক্ত হয়, তাহলে এখানে একটি প্লাস অ্যামোনিয়াম আয়ন হবে এবং এখানে আরেকটি অ্যামোনিয়াম প্লাস আয়ন হবে।
যেহেতু টোটাল 2টা ঋণাত্মক চার্জ আছে, তাই 2টা অ্যামোনিয়াম আয়ন এখানে আসবে। তাহলে এই যৌগটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে ক্যালসিয়াম আয়ন আছে এরকম একটি দ্রবণের মধ্যে অ্যামোনিয়াম অক্সালেট দিতে হবে। তাহলে আমি এখানে লিখি প্লাস ক্যালসিয়াম আয়ন, অর্থাৎ ক্যালসিয়াম আয়ন আছে এরকম একটি দ্রবণের মধ্যে আমি অ্যামোনিয়াম অক্সালেট দিব। দেওয়ার পরে কি ঘটনা ঘটবে, যখন তুমি ক্যালসিয়াম আয়নটা দিচ্ছ এখানে, তখন এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই জায়গার 2টা অ্যামোনিয়াম আয়নকে প্রতিস্থাপিত করে ক্যালসিয়াম আয়নটা যুক্ত হয়ে যাবে। দেখো ক্যালসিয়াম আয়নের টোটাল চার্জ হচ্ছে +2, আর অ্যামোনিয়াম আয়ন একটার চার্জ হচ্ছে +1, তাহলে 2টার জন্য হচ্ছে +2। তার মানে আমার এই জায়গায় জিনিসটা দেখতে হবে এরকম, এটা মাইনাস মাইনাস, আর এখানে তোমার ক্যালসিয়াম আয়ন। খেয়াল করো এটা কিন্তু আয়নিক যৌগের মতো অনেকটা হবে, কেননা এখানে একটা ক্যাটায়ন আছে এবং একটা অ্যানায়ন আছে। ঠিক আছে, তাহলে এই যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট। এবং এই বিক্রিয়াটার ফলে এই জায়গায় এই ক্যালসিয়াম অক্সালেটের একটা সাদা অদক্ষেপ পড়বে। ক্যালসিয়াম অক্সালেট সাদা অদক্ষেপ। এছাড়া তোমার এই জায়গায় যে অ্যামোনিয়াম আয়ন ছিল, এই অ্যামোনিয়াম আয়নটা তখন দ্রবণে চলে যাবে। দ্রবণে সে চলে যাবে। সে দ্রবণে যাওয়ার পরে এই ক্যালসিয়াম আয়নের সাথে যে অ্যানায়নটা ছিল, সেই অ্যানায়নের সাথে সে কী করবে, দ্রবণে চলে যাবে। অর্থাৎ এখানে যদি ক্যালসিয়াম ক্লোরাইড থাকে তাহলে এখানে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম নাইট্রেট থাকলে অ্যামোনিয়াম নাইট্রেট। তো সেই অংশটা আমার এখানে গুরুত্বপূর্ণ না। প্রশ্ন অনুযায়ী আমার মূল কাজ হচ্ছে এটি দেখানো এবং বলা যে যদি দ্রবণের মধ্যে ক্যালসিয়াম আয়ন থাকে তাহলে সে কী করে, সাদা অদক্ষেপ তৈরি করে। মনে রাখতে হবে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে শুধুমাত্র ক্যালসিয়াম আয়ন ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে, এছাড়া অন্য কোনো ধরনের আয়ন এই সাদা অদক্ষেপটি, ক্যালসিয়াম অক্সালেটের সাদা অদক্ষেপটি তৈরি করে না। তাই এই পরীক্ষাটির মাধ্যমে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের ক্যালসিয়াম আয়নকে শনাক্ত করতে পারি। ঠিক আছে, এটি তুমি ডিটেলে লিখবা। এরপরে হচ্ছে তোমার অ্যানায়নের টেস্ট, ক্লোরাইড আয়ন টেস্ট। ক্লোরাইড আয়ন টেস্টের জন্য আমরা এখানে সিলভার নাইট্রেট নেব। সিলভার নাইট্রেটের দ্রবণ, এটার মধ্যে আমি ক্লোরাইড আয়নটা যুক্ত করব। অর্থাৎ আমি এখানে বলবো যে আমরা সিলভার নাইট্রেট এর প্রথমে বলবো যে আমরা ক্লোরাইড আয়নের দ্রবণটির মধ্যে কিছু পরিমাণ সিলভার নাইট্রেট যোগ করি। যখন তুমি এখানে সিলভার নাইট্রেট যোগ করবে তখন এই জায়গায় সিলভার ক্লোরাইডের একটা সাদা অদক্ষেপ পড়বে। সাদা অদক্ষেপ অর্থাৎ এই জায়গায় এই সিলভারের সাথে এই ক্লোরাইড মিলে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়বে, আর এই নাইট্রেট আয়নটি আলাদা হয়ে যাবে। আগের মতোই কথা, নাইট্রেট আয়নটি হচ্ছে এখানে ক্লোরাইডের সাথে যে ধনাত্মক আয়নটি থাকবে, যদি এখানে ক্যালসিয়াম থাকে তাহলে ওই ক্যালসিয়ামের সাথে এই নাইট্রেট গিয়ে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে। সো আমার ওটা এখানে দেখানোর দরকার নেই। এভাবে আমরা সাদা অদক্ষেপ পেতে পারি। তবে একটু পর্যন্ত লিখলেই হবে না, এটাকে আরেকটু ডিটেলে লিখতে হবে। মনে রাখবে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের টেস্টের জন্য কিছু কিছু পরীক্ষা আছে সিঙ্গেল টেস্টের মাধ্যমে করা যায়, যেমন এটা হচ্ছে সিঙ্গেল টেস্টের মাধ্যমে করা গিয়েছে। কিছু কিছু টেস্ট আছে ডাবল বা ট্রিপল টেস্টে করতে হয় কনফার্ম হওয়ার জন্য। অর্থাৎ এইখানে যে ক্লোরাইড আয়নটা তৈরি হচ্ছে, এই ক্লোরাইড আয়ন তৈরি হওয়ার পরে আরও ফার্দার 2-1টা টেস্ট করতে হবে। যদি আরও একটা টেস্ট করতে হয় তাহলে সেটা হচ্ছে ডাবল টেস্ট, আরও 2টা টেস্ট করতে হলে সেটাকে বলা হয় ট্রিপল টেস্ট। এক্ষেত্রে আমরা কী করব দেখো, যে সাদা অদক্ষেপটা পাবো, আমি ফর এক্সাম্পল তোমাদেরকে যদি আমি একটু এঁকে দেখাই, ধরো যে আমি এখানে একটা অদক্ষেপ পেলাম, এটা হচ্ছে আমার দ্রবণ, এইখানে হচ্ছে সাদা অদক্ষেপ, এটা ছিল আমার সাদা অদক্ষেপ। ঠিক আছে, আমি লিখি এখানে সাদা অদক্ষেপ।
তোমাকে কি করতে হবে, এটাকে ঝাঁকাতে হবে, ঝাঁকাও। এটাকে যখন তুমি ঝাঁকাবে, তুমি কমন সেন্স অ্যাপ্লাই করো, যখন তুমি কোনো একটা দ্রবণকে ঝাঁকাবে, যদি নিচে তলানি থাকে সেরকম একটা দ্রবণকে ঝাঁকালে সেটা কি হবে, একটা ঘোলা দ্রবণ তৈরি করবে। তাহলে এটা ধরো যে আমি আগে থেকে আরও ফ্রেশ দুইটা টেস্ট টিউব রেডি রাখবো, রাখার পর এটাকে ঝাঁকাবো, ঝাঁকানোর পর এরকম আমার দুইটা ঘোলা দ্রবণ তৈরি হবে। ঠিক আছে, এখানে জিনিসটা কি থাকবে, একটু ঘোলা থাকবে। ওকে, এটা একটু ঘোলা ঘোলা থাকবে, ঘোলা দ্রবণ তৈরি করবে। এই দুইটা দ্রবণই হচ্ছে ঘোলা দ্রবণ। এইবার তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ঘোলা দ্রবণের মধ্যে তুমি অ্যাড করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অ্যাড করবে। আরেকটা ঘোলা দ্রবণের মধ্যে তুমি অ্যাড করবে লঘু নাইট্রিক অ্যাসিড, লঘু নাইট্রিক অ্যাসিড। তার মানে তুমি যে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপটি পেলে, পাওয়ার পর সেটাকে ঝাঁকানোর পর সেটা দুইটা টেস্ট টিউবে নিতে হবে, একটাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবে আর এটাতে হচ্ছে লঘু নাইট্রিক অ্যাসিড দিবে। এখন দেওয়ার পরে কি হবে, দেওয়ার পরে দেখো আমি এখানে এটা একটু মুছে দিচ্ছি। দেওয়ার পরে কী কী ঘটনা ঘটবে সেই জিনিসগুলো আমরা এখন এখানে লিখব। আমি প্রথম যেটার মধ্যে পেলাম সিলভার ক্লোরাইড। আচ্ছা, সিলভার ক্লোরাইডটা হচ্ছে এখানে সলিড ফর্মে লিখতে পারো, যেহেতু সাদা অদক্ষেপ তাহলে এটা সলিড হিসাবে লিখতে পারো। তাহলে সিলভার ক্লোরাইড সলিড, এটার মধ্যে কি যাবে, এটার মধ্যে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিব। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড তৈরি হবে। এটাকে বলে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। সাইডে লিখে দিই ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। মজার বিষয় হচ্ছে যখন এটি তৈরি হবে তখন এই যে ঘোলা দ্রবণটা, সেই দ্রবণটা কি হবে, পরিষ্কার দ্রবণ, পরিষ্কার দ্রবণ তৈরি করবে, পরিষ্কার দ্রবণ, পরিষ্কার দ্রবণ। তার মানে এই সিলভার ক্লোরাইডটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, আচ্ছা এখন সেকেন্ড পাত্রে কি হবে, সেকেন্ড পাত্র যেটা লঘু নাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম, তাহলে সিলভার ক্লোরাইডের সাথে আমরা যখন লঘু নাইট্রিক অ্যাসিড অ্যাড করি, লঘু নাইট্রিক অ্যাসিড যখন অ্যাড করছি তখন নো রিয়াকশান, নো রিয়াকশান। তার মানে কি, যদি কোনো বিক্রিয়া না হয়ে থাকে তার মানে হচ্ছে সেটা কিছুক্ষণ পরে ওই তলানিটা, অর্থাৎ এই ঘোলা দ্রবণটা কিছুক্ষণ পরে কী করবে, তলানি আকারে নিচে পড়ে যাবে। এটাকে আমরা অন্য আরেকভাবে বলে থাকি যে বা অদ্রবণীয়। নো রিয়াকশান তার মানে অদ্রবণীয়, অদক্ষেপ পুনরায় দেখা যাবে, পুনরায় দেখা যাবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, এই হচ্ছে আলোচনাটা। এখানে আমার প্রথমে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ যেটা তৈরি হয়, সেই সাদা অদক্ষেপটি কিন্তু পরবর্তীতে আরও ফার্দার ডাবল টেস্ট করতে হয়। একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টেস্ট করতে হয়, সেটা দ্রবণীয় হয়, আর একটা হচ্ছে লঘু নাইট্রিক অ্যাসিড দ্বারা টেস্ট করতে হয়। লঘু নাইট্রিক অ্যাসিডের টেস্টটা কোনো কোনো বইতে লেখে না, তবে দিয়ে দিলে ভালো। তো এই ছিল আমার অ্যানায়ন টেস্টটি। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এইভাবে আমরা এই প্রশ্নটি ডিটেল আলোচনার মাধ্যমে আমরা কি মানে ফুল 3 মার্কস পেতে পারি। ঠিক আছে, যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে প্রশ্ন করবে, আমি কমেন্টের প্রশ্ন থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার আমরা প্রশ্নটার দ্বিতীয় পার্টে চলে যাই। দেখি দ্বিতীয় পার্টটা কি আছে। দ্বিতীয় পার্টটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টাইপের একটা প্রশ্ন। এটি পরীক্ষায় প্রায় আসে, এই ক্যাটাগরির প্রশ্ন। সো প্রশ্নটি ভালো করে বুঝে উত্তরটি দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। দেখি দ্বিতীয় অংশের মধ্যে কি আছে।
আচ্ছা, দ্বিতীয় অংশে বলছে এ এবং বি পাত্রদ্বয়ের দ্রবণ মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা তা বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা এখানে এ এবং বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করব। খেয়াল করো, এই ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যখন দুইটা অজৈব লবণকে মিশ্রিত করা হয় তখন ধরা হয় যে তারা প্রথমটার ক্যাটায়নের সাথে দ্বিতীয়টার অ্যানায়ন এবং প্রথমটার অ্যানায়নের সাথে দ্বিতীয়টার ক্যাটায়নের মাধ্যমে দ্বিপ্রতিস্থাপিত যৌগ পাওয়া যায়। তার মানে আমি যদি একটু লিখি ঘয়ের উত্তরে, ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ প্লাস সোডিয়াম ফ্লোরাইড দ্রবণ, এখানে এটা বিক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রবণ তৈরি করবে। এটা অবশ্যই সমতা করে লিখবে, তাহলে এখানে একটা 2 হবে, 2 আর হচ্ছে আমার দুইটা সোডিয়াম ক্লোরাইড হবে। এটি হচ্ছে আমার এই জায়গার বিক্রিয়া। ঠিক আছে, এটি আমাকে বুঝতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এই বিক্রিয়াটি লেখা। এবং মজার বিষয় দেখো, এই বিক্রিয়াটি লেখার পরে এই যে এখানে যে ক্যালসিয়াম ফ্লোরাইড দেওয়া আছে, আমরা কিন্তু উৎপাদের মধ্যে সেই ক্যালসিয়াম ফ্লোরাইডটি পেলাম। তার মানে আমার ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা এবং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রাটি জানতে হবে। যখন ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা এবং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা আমরা জানবো, সেখান থেকে আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডের আয়নিক গুণফল বের করতে পারবো। ক্যালসিয়াম ফ্লোরাইডের আয়নিক গুণফলের সাথে আমরা কম্পেয়ার করব প্রশ্নে প্রদত্ত দ্রাব্যতা গুণফলে। এই কম্প্যারিজন থেকে আমরা দেখব কোন মানটি বড়। আমরা যদি দেখি যে এই মানটি বড় আর আয়নিক গুণফলের মানটি ছোট, তাহলে অদক্ষেপ পড়বে না। আর যদি আমরা দেখি এই মানটি বড় অর্থাৎ আয়নিক গুণফলের মানটি বড়, তাহলে অদক্ষেপ পড়বে। ওকে, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই দুটিকে আমরা যখন মিশ্রিত করব, মিশ্রিত করার পরে লঘুকরণের সূত্র ব্যবহার করব। কেন লঘুকরণের সূত্র ব্যবহার করব? কারণ আমরা যখন দুইটা দ্রবণ মিক্স করছি, কমন সেন্স অ্যাপ্লাই করো, এখানে ছিল 40 ml, এখানে ছিল 20 ml, তাহলে 20 আর 40-এ কত? 60। তাহলে 40 ml এর মধ্যে এই ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যেমন ছিল, 60 ml এর মধ্যে তার ঘনমাত্রা কি হবে? তার চেয়ে কমে যাবে। খুবই সহজ কথা। একইভাবে 20 ml এর মধ্যে সোডিয়াম ফ্লোরাইডের যে ঘনমাত্রা ছিল, 60 ml এর মধ্যে কিন্তু তার ঘনমাত্রা তার চেয়ে কমে যাবে। তার মানে ঘনমাত্রা কমে যাওয়া মানে কি? জিনিসটা অনেক পাতলা বা লঘু হয়ে যাবে। তাহলে আমাদেরকে লঘুকরণের সূত্র ব্যবহার করতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, লঘুকরণের সূত্র হচ্ছে V1S1 = V2S2। এখানে V1 এবং S1 হচ্ছে লঘুকরণের পূর্বে দ্রবণের আয়তন ঘনমাত্রা, আর V2 এবং S2 হচ্ছে লঘুকরণের পর দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে ক্যালসিয়াম ক্লোরাইডটা লিখব। ক্যালসিয়াম ক্লোরাইড, এটাকে ভেঙে লিখব। এটাকে ভেঙে লিখলে দেখো এই জায়গায় আসে ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন, এটি আসে। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি একটা ক্যালসিয়াম ক্লোরাইড থেকে একটা ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হয়। তার মানে 6 × 10⁻³ মোলার থেকে 6 × 10⁻³ মোলার ক্যালসিয়াম আয়ন উৎপন্ন হবে, আর এটা উৎপন্ন হবে তার দ্বিগুণ। এখন এইটা আমার আর লেখার প্রয়োজন নেই, কেননা আমার এখানে লাগবে ক্যালসিয়াম ফ্লোরাইড। মনে রাখতে হবে, যার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে তার আয়নিক গুণফল বের করতে হবে। সেই ক্ষেত্রে তার মধ্যে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, সেই ক্যাটায়নটা পাবো একটা যৌগ থেকে, অ্যানায়নটা পাবো ইনিশিয়াল আরেকটা যৌগ থেকে। সো আমি ক্যাটায়নটা পাচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড থেকে, তাই আমরা এখানে শুধুমাত্র ক্যালসিয়াম ক্লোরাইডের কী করব? দ্রাব্যতা গুণফলের ঘনমাত্রাটি নিব। এখন এইখানে আমি যদি দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে মিশ্রণের পূর্বে ক্যালসিয়াম আয়ন এর ঘনমাত্রা S1 = হচ্ছে 6 × 10⁻³ মোলার, এবং ক্যালসিয়াম আয়নের দ্রবণের আয়তন ক্যালসিয়াম আয়ন দ্রবণের আয়তন V1 = হচ্ছে 40 মিলিলিটার, ml মানে মিলিলিটার। আর মিশ্রণের পর
ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা S2 হচ্ছে জানি না, আর ক্যালসিয়াম আয়ন দ্রবণের আয়তন V2 হচ্ছে 40+20 40 + 20 ml = 60 ml। তাহলে এখানে আমরা লঘুকরণের সূত্র অনুযায়ী, আমি একটু এটা ছোট করে লিখি, আমার লিখতে সুবিধা হবে, 6 × 10⁻³ মোলার। তাহলে লঘুকরণের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? V1S1 = V2S2। তাহলে আমরা এখান থেকে S2-র মানটা বের করব। তাহলে V2-র মানটা হচ্ছে 60, আর V1 হচ্ছে 40, আর এটা হচ্ছে 6 × 10⁻³ তাহলে আমার এখানে এটা কাটা চলে যাচ্ছে, এখানে 6 কাটা গেলে তাহলে 4 × 10⁻³ তাহলে S2-র মানটা আমরা যেটা পেলাম সেটা আসলে কার ঘনমাত্রা? সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা 4 × 10⁻³ মোলার। তার মানে হচ্ছে আমরা ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইনিশিয়ালি যেটা পেয়েছিলাম 6 × 10⁻³ মোলার, সেটা কিন্তু মিশ্রণের পরে হয়ে যাবে 4 × 10⁻³ মোলার। একই নিয়মে আমরা এবার সোডিয়াম ফ্লোরাইডেরটা বের করব। তাহলে সোডিয়াম ফ্লোরাইড অ্যাকোয়াস, এখান থেকে আমরা লিখতে পারি সোডিয়াম আয়ন অ্যাকোয়াস প্লাস ফ্লোরাইড আয়ন অ্যাকোয়াস। আমি এখানে সংক্ষেপে লিখি, আগেরটা যেহেতু V1 V2 ধরেছি তাই এটাকে V3 দিয়ে ধরব। তাহলে V3 = হচ্ছে 20 ml। এখানে মিশ্রণের পূর্বে V3 হবে এইটা। S3 = হচ্ছে 6 × 10⁻³ মোলার। V4 হবে 20 + 40 ml বা 60 ml। S4 হবে কত সেটা আমরা বের করব। তাহলে লঘুকরণের সূত্র অনুযায়ী V3S3 = V4S4। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি S4 হচ্ছে এখানে যাবে, এখানে 60, এখানে হবে 20, এখানে হবে, এটাও কাকতালীয়ভাবে একই ঘনমাত্রা দেওয়া আছে 6 × 10⁻³ তাহলে এটা যাবে, এটা কাটা যাবে, তাহলে আসে 2 × 10⁻³ আচ্ছা, এখানে আমরা এটা বের করে নেই। এটা দেখো 6 × 10⁻³ মোলার ছিল। তাহলে একটা থেকে যেহেতু একটাই উৎপন্ন হয়, তার মানে এটা হবে 6 × 10⁻³ মোলার। এই মানটাই কিন্তু আমরা এখানে দিয়েছি। সুতরাং আমার এখানে ফ্লোরাইডটা লাগবে, সোডিয়ামেরটার প্রয়োজন নেই, কারণ আমার তো প্রশ্নে কি আছে? ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে এটা হচ্ছে 6 × 10⁻³ মোলার। এক্ষেত্রে এটা লিখতে পারো সোডিয়ামেরটা, কিন্তু এটা আমার দরকার নেই দেখে কেটে দিলাম। সুতরাং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা 2 × 10⁻³। তাহলে দেখো আমরা দ্রবণ দুইটা মিশ্রিত করার পর আমার যে কাঙ্ক্ষিত ক্যাটায়ন এবং অ্যানায়ন তার ঘনমাত্রা কিন্তু বের করে ফেলেছি। এবার আমাকে কি করতে হবে? এবার আমি তো এখানে বিক্রিয়াটা লিখেছি, তাহলে আমরা লিখব ক্যালসিয়াম ফ্লোরাইড অ্যাকোয়াস থেকে পাওয়া যায় ক্যালসিয়াম আয়ন আর হচ্ছে ফ্লোরাইড আয়ন। সুতরাং ক্যালসিয়াম ফ্লোরাইডের আয়নিক গুণফল K/IP অফ ক্যালসিয়াম ফ্লোরাইড। দেখো দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের জন্য একই ধরনের সূত্র, কাজেই এখানে মানে ভয় পাওয়ার কিছু নেই। আয়নিক গুণফল জিনিসটা হয় সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে, বাট দ্রাব্যতা গুণফল জিনিসটা হয় শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা লিখতে পারি
ক্যালসিয়াম আয়ন ইন্টু ফ্লোরাইড আয়ন সহগটা পাওয়ার হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কত পেয়েছি? এই যে দেখো 4 × 10⁻³ আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত পেলাম? 2 × 10⁻³ তাহলে এটা গুণ করলে আলটিমেটলি আসে, এটা সহজ গুণ আছে, ক্যালকুলেটরের প্রয়োজন হচ্ছে না, 8 × 10⁻⁶। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা কিন্তু এখানে কোনো একক ব্যবহার করছি না। দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলগুলোকে প্রশ্নে সাধারণত এককবিহীনভাবেই দেওয়া হয়, কারণ এটি একটি শুদ্ধ সংখ্যা। সো যেহেতু দ্রাব্যতা গুণফলকে এককবিহীনভাবে দেওয়া হয়েছে, আমরা এখানেও কিন্তু এটাকে এককবিহীনভাবেই এটাকে লিখেছি। তবে যদি প্রশ্নে একক দিত তাহলে আমরা ওইখানে একক লিখতাম। একক দিলে কি হতো? একক দিলে খেয়াল করো, এখানে টোটাল একটা ক্যাটায়ন এবং 2টা অ্যানায়ন, এই যে একটা ক্যাটায়ন আর 2টা অ্যানায়ন, টোটাল 3টা অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হয়েছে। যদি তোমরা একক ইউজ করো, একক ইউজ করলে রুলসটা হচ্ছে, আমি লিখে দিই, রুলসটা হচ্ছে মোল পার লিটার হোল টু দি পাওয়ার n। এর মান হচ্ছে মোট ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা। তাহলে এখানে মোট ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে কয়টা? 3টা। তার মানে একক যদি ব্যবহার করতে তাহলে হতো মোল কিউব L−3। এটা হচ্ছে যদি একক প্রশ্নে দেওয়া থাকতো তাহলে তুমি এভাবে ব্যবহার করতে। ওকে, এইবার আমাদের সিদ্ধান্ত। সিদ্ধান্তের মধ্যে আমরা এখানে লিখব যে দেয়া আছে K of Sp of ক্যালসিয়াম ফ্লোরাইড ইকুয়াল টু 4 × 10⁻11। তাহলে দেখো এই দুইটা মানের মধ্যে কোন মানটা বড়? এই যে উপরের মানটা বড়, এই মানটা কিন্তু ডেফিনেটলি বড়। তাহলে যেহেতু K of Ip of ক্যালসিয়াম ফ্লোরাইড ইজ গ্রেটার দেন K of Sp of ক্যালসিয়াম ফ্লোরাইড, তাই উদ্দীপকের দ্রবণ দুইটি একত্রে মিশ্রিত করলে ক্যালসিয়াম ফ্লোরাইডের অধক্ষেপ পড়বে। দেখো খুবই সিম্পল। এখন তুমি যদি বলো যে স্যার সোডিয়াম ক্লোরাইডের অধক্ষেপ পড়বে কিনা, সেটা তো আপনি আলোচনা করলেন না। সেটাও চাইলে আলোচনা করা যেত যদি প্রশ্নে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া থাকতো। প্রশ্নে যদি দুইটা পদার্থের দ্রাব্যতা গুণফলই দেওয়া থাকে, অর্থাৎ বিক্রিয়ার পরে যে দুইটা পদার্থ উৎপন্ন হয় দুইটা যদি দেওয়া থাকে, তাহলে দুইটার জন্যই কিন্তু এভাবে বের করতে হবে, তখন প্রশ্নটার উত্তর অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় বলে রাখি, এই দুইটা দ্রবণ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত তা কিন্তু আমার এই ক্যালকুলেশনে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ আমার জানার দরকার নেই এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত না অতিপৃক্ত। একটি কথা মনে করিয়ে দেই, দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল বিষয়টি কিন্তু সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আরেকটি কথা হচ্ছে যে দ্রাব্যতা এক ধরনের ঘনমাত্রা, কিন্তু সকল ঘনমাত্রা দ্রাব্যতা নয়। এটি লিখে রাখতে পারো, দ্রাব্যতা এক ধরনের ঘনমাত্রা। কারণ তুমি দেখো, আমি যে দ্রাব্যতাটা ব্যবহার করছি মোল পার লিটার এককে যখন ব্যবহার করছি, তাহলে সেটা এক ধরনের ঘনমাত্রা, কিন্তু সকল ঘনমাত্রা কিন্তু দ্রাব্যতা নয়। ধরো আমি 100 গ্রাম পানির মধ্যে 30 গ্রাম কোনো একটা আয়নিক যৌগ যুক্ত করলাম, এখন সেটা যদি অসম্পৃক্ত দ্রবণ হয় তাহলে তো সেটা দ্রাব্যতা হবে না, কিংবা সেটা যদি অতিপৃক্ত দ্রবণ হয় তাহলে তো সেটা দ্রাব্যতা হবে না, কিন্তু সেটা সবসময় কি একটা ঘনমাত্রা তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা দেখো খুব সহজ অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে সহজেই করতে পারি। এইভাবে লিখলে তুমি 4 মার্কস পুরোপুরি পেতে পারো। তবে আরেকটু ভালোভাবে লেখার জন্য, নিজেকে যদি অনেক ভালো স্টুডেন্ট মনে করো, তাহলে তুমি শুরুতে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে লিখতে পারো যে আয়নিক গুণফল জিনিসটা কি। ঠিক আছে, তাহলে আয়নিক গুণফল জিনিসটা হচ্ছে এরকম, কারণ এখানে তো অধক্ষেপ পড়বে কিনা তার জন্য তুমি আয়নিক গুণফল বের করছো। তাই আয়নিক গুণফলটা বের করতে পারো যে কোনো একটি দ্রবণ উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করলে সেখান থেকে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ সর্বোচ্চ গুণফল কি আয়নিক গুণফল বলে। আবার বলছি, কোনো দ্রবণ হতে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহের মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ গুণফল, সর্বোচ্চ গুণফল কি
আয়নিক গুণফল বলে। এক্ষেত্রে সম্পৃক্ত কিংবা অসম্পৃক্ত এই ধরনের কোনো কথা বলার দরকার নেই। এই কথাটি তুমি চাইলে স্টার্টিংয়ে লিখতে পারো এবং পাশাপাশি এই কথাটি প্রথমে লিখে নিতে পারো, যদি কোনো দ্রবণের আয়নিক গুণফলের মান ইজ গ্রেটার দেন তার দ্রাব্যতা গুণফল হয়, যদি কোনো দ্রবণে কোনো পদার্থের আয়নিক গুণফলের মান ইজ গ্রেটার দেন তার দ্রাব্যতা গুণফল হয় তাহলে অদক্ষেপ পড়বে, আর যদি লেস দেন দ্রাব্যতা গুণফল হয়, অর্থাৎ এটা যদি লেস দেন হইতো তাহলে অদক্ষেপ পড়তো না। আর যদি সমান সমান হয়, দুইটাই যদি সমান সমান হয় তাহলেও কিন্তু আমার কোনো অদক্ষেপ পড়বে না। ঠিক আছে, কারণ তখন জিনিসটা কি হবে, ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, সো চাইলে তুমি সেই কথাটিও শুরুতে বলে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে এই টোটাল প্রশ্নটির আনসার করতে পারি। শিক্ষার্থীরা একটি কথা মনে রাখতে হবে যে এই প্রশ্নগুলো আনসারিং করার সময়, যে কোনো প্রশ্ন আনসার করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে ফুল মার্কস পেতে হবে। শিক্ষার্থীদের ছোটোখাটো ভুলের জন্য কিন্তু নাম্বার কমে যায়। উদ্দীপকে ছোটোখাটো ভুলের জন্য দেখো খ, গ, ঘ এই তিনটি প্রশ্নেই ছোট ছোট ভুলের জন্য এক এক করে কমে যেতে পারে। এক এক করে কমে গেলে টোটাল 3 মার্কস কমে গেল। তার মানে তুমি ফুল কারেক্ট আনসার করলেও 7 পেতে পারো 3 কমে গেলে, আর যদি ভুল আনসার করো তাহলে তা আরও কমে যাবে। কাজেই মাথায় রাখতে হবে যে কোন জায়গাটা কম লিখলে 1 মার্কস স্যার কেটে দিতে পারে, সেটা কখনোই করা যাবে না। যেমন কেউ কেউ কী করেন, এই কাজটা খুব সংক্ষেপে করেন। কি দরকার, এটা তুমি টোটালটা ডিটেলে দেখাও, ডিটেলে দেখালে টিচার খুশি হবেন। এখানে তোমার এই যে এই কাজটা করার জন্য, এই বিক্রিয়াটা থেকে এই কাজটা এই পর্যন্ত করার জন্য তুমি 2 মার্কস পাবে, এইটা বের করার জন্য তুমি আরও 1 মার্কস পাবে, আর লাস্টে সিদ্ধান্ত দেওয়ার জন্য তুমি আরও 1 মার্কস পাবে। মনে রাখবে 4-এর প্রশ্নে বিশ্লেষণ করো টাইপের থাকলে সাধারণত শেষে নিজের একটা সিদ্ধান্ত দিতে হয়, এই যে এটি হচ্ছে সেই সিদ্ধান্ত, এটির জন্য আরও 1 নম্বর তুমি পাবে। আর শুরুতে যদি আয়নিক গুণফলের সংজ্ঞাটি দিয়ে নাও তাহলে ভেরি গুড, টিচার কোনোভাবেই তোমার নাম্বার কাটতে পারবেন না। ঠিক আছে, আর গয়ের প্রশ্ন একটু আবার স্মরণ করে দিই, যেহেতু 2টা অংশ চেয়েছে, 2টা অংশ চাইলে সাধারণত ওই 2টা অংশই ডিটেলে লিখলে 3-এ 3 পাওয়া যায়। তবে শুরুতে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়নের শনাক্তকারী বলেছে, খুবই সিম্পল, তুমি ক্যালসিয়াম ক্লোরাইড লিখবে যে ক্যাটায়নকে এবং অ্যানায়নকে, এই কথাটি তোমরা প্রথমে লিখে নিবে। তো যাই হোক, আমি অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাস নিলাম, কেমন লাগলো ক্লাসটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে সব কিছু নিশ্চয়ই বোঝা গিয়েছে, আমার ধারণা বোঝা গিয়েছে। দেখি আমি আমার ক্লাসটি আরেকটি মোবাইলে দেখছি, লেখা আমার মনে হয় ক্লিয়ার, আমার এই মোবাইলে ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমাদের কোনো নেগেটিভ কমেন্ট আমি দেখতে পাইনি। যেহেতু নেগেটিভ কমেন্ট দেখতে পাইনি, আমি ধরিয়ে নিচ্ছি যে লেখা ঠিকমতো তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি লেখা বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে, ক্লাসটি বুঝতে কোনো রকমের সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ক্লাসটি কেমন লাগলো তোমাদের মন্তব্য জানাবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।